আমার প্রশ্নটা একটু অন্যভাবে যেতে চাই, যেহেতু আমি ডেভেলপমেন্ট ইকোনমিক্স পড়াই, ডেভেলপমেন্ট সোশিয়োলজি পড়াই। আমি একটা প্রশ্ন করতে চাই, যেটা কামাল ভাই বললেন যে এই বয়স্ক মানুষ বা হুম। নতুন কিছু নাই, লজ্জার বিষয়। আসলে কত মূল্যে আমরা এপ্রিলে বা জুনে ইলেকশনটাকে কিনবো, বা কত মূল্যে সংস্কারটাকে কিনবো? বা সংস্কার কি একটা এরকম প্যাকেজ যে আপনি ধরিয়ে দিলেন এবং এটা কন্টিনিউয়াসলি করে ফেলবে, নাকি সংস্কার এটা চলমান প্রক্রিয়া? কয়েকটা তথ্য আপনাকে দেই, যেহেতু আমি মাস্টারি করি। দেখেন, আমাদের এই মুহূর্তে এই তথ্যগুলো সবাই জানে। আমি একটু ফোরকাস্ট মডেলে বলছি, যেটাকে আমরা বলি এক্সপোনেনশিয়াল ট্রেন্ড অ্যানালাইসিস বলি আমরা। এটা হলে কি হবে, যে নির্বাচনটা এখন হলে কি হবে, হুম। এপ্রিলে হলে কি হবে, বা জুনে কি। আমরা ওয়েদার নিয়ে কথা বলছি, বাট এই জিনিসগুলো আমার মনে হয় দর্শকদের একটু জানা দরকার, যে অর্থনৈতিক দিক, বেকারত্বের দিক, ইনভেস্টমেন্টের দিক, গ্রোথের দিক, রিজার্ভের দিক, ফরেন ট্রেডের দিক। এইটা একটু আমি যদি সময় দেন আমি একটু তুলে ধরতে চাই। প্রথমে আসি যে আমরা কয়েকদিন থেকে শুনছি যে অগস্ট থেকে 24 থেকে মার্চ পর্যন্ত কোম্পানি, পোশাক কারখানা বন্ধ হয়েছে প্রায় 69টি। আমি যদি প্রজেক্ট করি, যদি এপ্রিলে ইলেকশন হয়, এই ধারা যদি চলতে থাকে, আমার এক্সপোনেনশিয়াল ট্রেড মডেলে যদি আমি ফেলি, তাহলে পোশাক কারখানা বন্ধ হবে 117টি। আবার যদি আমি জুনের পরে যাই, এই নাম্বারটা হয়ে যাবে 160 থেকে 70টি। এরপর যদি আমি দারিদ্র্যের হার ধরি, 24-এ আমার ছিল 20.5। যদি এটা আমরা 25-এর দেখি, আমরা এটা 22.9। আর এটা যদি 26-এ যদি আমরা প্রক্ষেপণ করি এই মডেলে, তাহলে যেটা হয়ে যাবে প্রায় 26, 26% হবে দারিদ্র্যের হার। আরেকটা ইম্পর্টেন্ট ডেটা, যে যে এত কিছু নিয়ে যে আন্দোলনটা হলো, যে বেকারত্বের হার আমাদের, সেটা আপনার 23-এর প্রান্তিকে ছিল, অক্টোবর ডিসেম্বরকে যদি আমরা টাইমটা ধরি, তাহলে ছিল 24 লাখ। এখন এটা যদি আপনি 24-এর অক্টোবর ধরেন, তাহলে এটা 27.5 লাখ হবে। হুম। আর যদি আপনি অক্টোবর বা ডিসেম্বর ধরেন আপনার এই বছরের, তাহলে সেটা হবে 31 লাখ। আর যদি আপনি এপ্রিলের পরবর্তী যান, সেটা কিন্তু হয়ে যাবে 35 লাখ। এই জিনিসগুলো কিন্তু এই গল্পের ভিড়ে হারিয়ে যাচ্ছে, যে অর্থনীতির চেহারাটাকে। আমরা মব ভায়োলেন্স নিয়ে অনেক কথা বলছি। হুম। আরেকটা জিনিস আপনাকে কিন্তু বলি, এর যে মধ্যেও আমাদের তো ডক্টর আব্দুল মামুন, মূল্যস্ফীতি কমেছে। আহ, আমি সেদিকে আসবো, যেহেতু অর্থনীতির আলোচনা শুরু করেছি জি, আমি। বলবেন। যে গ্যাসের উৎপাদন নিয়ে কয়েকদিন খুবই আলোচনা হয়েছে, এবং আমাদের যে বিভিন্ন ব্যবসায়িক সংগঠন, তারা সিগনিফিকেন্টলি এটাকে হাইলাইট করছে যে ড্রপ করছে গ্যাস। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি যেটা কমা বাড়া হতে পারে। ইকোনমিক মডেলিং এ যদি বলি, যে এখন বলছে যে 270 ঘনফুট এখন যে গ্যাসের আপনার উৎপাদনের পরিমাণটা, সেটা কিন্তু আপনি যদি প্রক্ষেপণ করেন, এটা কমে 127 ঘনফুট আসবে, যদি আপনি এই স্ট্যাবিলিটি না আনতে পারেন। আরো দুটো ডাটা দিয়ে আমি একটু আবার গুণগত আলোচনায় যাই, জিডিপিটা না আলোচনা করলেই নয়। যদিও বিবিএস এর তথ্য এটাকে 4.2 দেখানো হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক 3-এর নিচে দেখাচ্ছে। যদি এই সিস্টেম চলতে থাকে, কিন্তু 3.5-এ আসবে। হুম। তাহলে হোল ইকোনমির একটা চরিত্র আপনি দেখতে পাবেন এইভাবে। প্রত্যেকটা অর্থনীতির সূচক যদি আপনি দেখেন এবং এটা যদি প্রজেক্ট করেন, তাহলে কিন্তু ভালো সিনারিও দেয় না। এখানে একটা কথা থাকে, এরর, বাট দ্যাট ক্যান বি 5%, দ্যাট ক্যান বি 10%। কিন্তু এই অর্থনীতির চাল চরিত্রটা কি এই সরকার কনসিডার করছে? এবারে আসি দুটো জায়গায়। একটা হচ্ছে রিজার্ভের কথা আমরা বলছি, এটা অবশ্যই সরকার সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু আপনি ইন্টারনাল ইকোনমির হেলথ কি ভালো? আপনার ইন্টারনাল ইনভেস্টমেন্ট কি হচ্ছে? আপনার এমপ্লয়মেন্ট কি বাড়ছে? মানে আপনি সেটাকে চাপিয়ে রেখে, ব্যাংক সুদের হার বাড়িয়ে দিয়ে আপনি সেটাকে যদি কন্ট্রোল করেন, তারপরে আপনি এক্সটার্নাল ট্রেড কন্ট্রোল করছেন, করে আপনি এই রিজার্ভটা বাড়াচ্ছেন, কিন্তু আপনি ওভারঅল ইকোনমির হেলথ কি হবে? এই জায়গাগুলো কিন্তু আলোচনা আসছে না। সর্বশেষ আরেকটা তথ্য দিয়ে আমি শেষ করি, যে আপনি গভর্নমেন্ট যেভাবে ইকোনমিটাকে দেখাচ্ছে, আপনি যে কথাটা আমাকে একটু আগে বললেন, যে কেন তাহলে ইনফ্লেশন বাড়ছে না, আমি ইনফ্লেশনের একটা তথ্য আপনাকে দেই। সেটা হচ্ছে যে আপনি কৃষিখাতের ভর্তুকিটা একটু বলে দিতে চাই, যে এখন ধরেন ভর্তুকি আপনি দিচ্ছেন 17,000 কোটি টাকা, যেটা একটু অনেক কম। সেটা যদি আপনি দিয়ে থাকেন, তাহলে আবার যদি প্রজেক্ট করি আমি, তাহলে 17,000 কোটি টাকার নিচে নেমে আসবে। তাহলে কৃষি আমাদের মূল খাত, সেটাও কিন্তু সাফার করবে। এরপরে আসি আপনাদের মুদ্রাস্ফীতির কথা যেহেতু জিজ্ঞেস করেছেন আপনাকে, আমাদের এক্সপেকটেশন কিন্তু ছিল এটা 9-এর নিচে নামবে, যেটা এখন 10-এর নিচে, অর্থাৎ 9.73। আর এটাকে যদি আমি প্রজেক্ট করি, যে এই কন্ট্রোল রেখে যে একটু ইন্টারনাল ট্রেড বাড়ে, এক্সটার্নাল ট্রেড বাড়ে, সেটা কিন্তু আবারও 11-এর মতো হয়ে যায়। যে জিনিসটা আর্গুমেন্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা কত মূল্যে ইলেকশনটাকে কিনবো, বা ঐক্যমত্য কমিশন জুলাই সনদ কত মূল্যে কিনবে, সামাজিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে আমি নাই বা গেলাম। এই যে ইকোনমিক ইন্ডিকেটর গুলোর কথা আমি বললাম, এটা তো কয়েকটা উল্লেখ করলাম, এবং 18টা 20টা আমি এই মডেলে করে দেখেছি। সেই প্রশ্নটা কিন্তু করা দরকার।
আপনি জুনে না করবেন বা ডিসেম্বরে করবেন, এপ্রিলে করবেন না জুনে করবেন, সেটা কিন্তু গভর্নমেন্টের এই বিষয়গুলো তুলে ধরা দরকার যে আমার সামাজিক অবস্থা। আপনি মনে করছেন রাজনৈতিক সরকার দ্রুত আসলে এই বিষয়গুলোর উন্নতি হবে? গুড, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। সবগুলোর উন্নতি আমি বলছি না যে হবে, বাট ইন্টারনাল ট্রেড যে বাড়বে বা এখানে ইনভেস্টমেন্ট বাড়বে, আপনার এমপ্লয়মেন্ট যে বাড়বে, বা এফডিআই এর গতি যে বাড়বে, আমাদের ঋণ যে বাড়বে, আমাদের বৈদেশিক সাহায্য যে বাড়বে, এটা তো নর্মাল বিষয়। কারণ এগুলো গভর্নেন্স এর সঙ্গে রিলেটেড, লং টার্ম গভর্নমেন্টের সঙ্গে রিলেটেড, সেটা তো নিশ্চয়ই হবে। ধরেন 22টা ইন্ডিকেটর বা 12টা ইন্ডিকেটর নিয়ে আমি কথা বললাম, এই 12টা ইন্ডিকেটর মানে 8টা তো হেলথ ভালোর দিকে যাবে। সেটা তো আপনি এই ডিলেমার কারণে, আপনার ইন্টারিম গভর্নমেন্টের কারণে সেটা বন্ধ হয়ে যাচ্ছে। আরো একটা জিনিস আপনাকে বলি, আপনি যদি ওভার রিসেন্ট ধরেন আমরা 20 বছরে যদি দেখি সারা ওয়ার্ল্ডে, আপনি দেখবেন যে 22টা বা 23টা যদি দেশের আপনি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দেখেন আপনি, সেটা কিন্তু দেখবেন যে 1 মাস থেকে হাইয়েস্ট 1 বছর 7 মাস। আর যদি সেটাকে আপনি গড় করেন একদম বাংলা কথা, সেটা হচ্ছে 10 মাস 3 সপ্তাহ। এই প্রত্যেকটা গভর্নমেন্ট, এমনও আছে দুটো গভর্নমেন্ট এখানে যারা কনস্টিটিউশন পুরো চেঞ্জ করে ফেলেছে। এবং এখানে এই 22টা দেশের মধ্যে যারা কনস্টিটিউশন সংস্কার করেছে প্রায় 16টা দেশ। এটা প্রশ্ন করতে চাচ্ছি যে আপনার ইফিসিয়েন্সিটা কি, আপনি কতটুকু ইফিসিয়েন্ট। আমি তো উদাহরণ দিলাম যে বিশ্বের 22টা দেশ তাদের সময় নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর 3 সপ্তাহ, এবং তারা এর মধ্যে ইলেকশন করেছে, যেখানে 1 মাসের গভর্নমেন্টও আছে। রিসেন্টলি আপনি ইন্দোনেশিয়ার কথা ধরেন, তারা 1 বছরের মধ্যে 1 বছর 1 সপ্তাহের মধ্যে ইলেকশন করেছে। তো সেই জিনিসগুলো তো আপনি জনগণের সামনে তুলে ধরতে হবে। গভর্নমেন্টকে তো এই আর্গুমেন্টটা করা দরকার যে আমি কতদিন সময় নেব, আমি কতদিন থাকবো। এবং কামাল ভাই ঠিকই বলেছেন যে এই যে, আমি তো বুঝি না এটা কেন উনি বললেন, এটা ইন্টেনশনাল কিনা, যে কম সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে এই জুন, এইটাই তো সমস্যা তৈরি করে ফেলবে। সেজন্য আমি মনে করি যে গভর্নমেন্টের উচিত এই বিষয়গুলো ক্লিয়ার করা, যে এই ধরনের প্রেস কনফারেন্স করে পুরান জিনিস নতুন করে না গিয়ে আমার অর্থনৈতিক ক্ষতি কি হবে, আমাদের সামাজিক স্থিতিশীলতা কি হবে ইলেকশন দেরিতে হলে বা ইলেকশন কাছে হলে, সেই আর্গুমেন্ট গুলো আমরা এই আমাদের যে প্রেস সচিব তার কাছ থেকে শুনতেছি আমি এই পুরাতন কথা। আর্গুমেন্ট নিয়ে আরেকটু কথা বলবো, মানে ছোট প্যাকেজ বড় প্যাকেজ এমন এরকম টার্মস আমরা এর মধ্যে শুনেছি। আর যেহেতু আমি জনাব মাসুদ কামালের কাছে আমি এই বিষয়টা শুনবো, কিন্তু আমি এই জায়গাটা একটু আপনার কাছ থেকে, যেহেতু আপনি অর্থনীতির বিশ্লেষণ করছেন, যুক্তরাষ্ট্র এখন আবার 35% ট্যারিফ এখন বাস্তবায়ন হবে সামনের মাস থেকে সম্ভবত। তো সেক্ষেত্রে মানে অর্থনীতির যে চালচিত্রের কথা আপনি বলছিলেন, এটা নিশ্চয়ই একটা বড় প্রভাব আছে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের। কেমন অবশ্যই, হবে? অবশ্যই। এবং আপনি যদি কম্পিটিটর দেশগুলোকে দেখেন, আমাদের যে অ্যাপারেলস এর ক্ষেত্রে, সেই দেশগুলো কিন্তু যখন আমাদের 35-এর সঙ্গে 15 যোগ হয়ে যাবে, 50 হয়ে যাবে, এবং একটা বড় ধস নামবে সেখানে। আমাদের ওভারঅল ইকোনমিতে সিগনিফিকেন্টলি ধস নামবে। ওয়ান অফ দি লিডিং ইম্পোর্টার ইউএসএ আমাদের মার্কেটে। এখানে বরং আমি, মানে আমার জন্য দুঃখজনক আমাদের জন্য যে প্রথম দিকে যখন এই ঘোষণাটা আসলো, তারপরে যেভাবে রিয়াক্ট করার দরকার ছিল আমরা দেখলাম খুব কোয়াইট। এরপরে আমরা দেখলাম যে যখন আবার সেকেন্ড বা রিজেক্ট করলো ট্রাম্প প্রশাসন সব দেশকে, আমরা তার মধ্যে ইনক্লুডেড, তখন আবার আলোচনাটা সামনে আনালো। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমরা ইনক্লুসিভ গভর্নমেন্টের কথা বলছি, স্টেক হোল্ডার কনসালটেশনের কথা বলছি, ব্যবসায়ী সংগঠনগুলো কিন্তু প্রত্যেকটাই প্রায় বলেছে যে গভর্নমেন্ট এই বিষয়ে তাদের সাথে কথা বলছে না বা তাদেরকে ডার্কে রাখা হচ্ছে। এইটা কিন্তু একটা সিগনিফিকেন্ট ইস্যু। আমি জানি না আপনি এবং কামাল ভাই আমার সাথে একমত হবেন কিনা। তাহলে আপনি কেমন করে গুড গভর্নেন্স, কেমন করে ইনক্লুসিভ সিস্টেমের দিকে গেলেন? আপনি তো কোনো দলের সরকার না, আপনি তো সব দলের সরকার। এখানে অনেক ইকোনমিস্ট আছেন, তারা তো এই জিনিসটা দেখা দরকার ছিল যে আমাদের যে বিজনেসম্যান এবং আমাদের সময় কম, এবং তারা এখন এসে লবিস্টের কথা বলছে, তারা লবিস্ট কেন হলো না?